তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের এই পঞ্চম শ্রেণীর মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়ের গল্পটি পড়াব। চলো আমরা শুরু করার আগে কবি পরিচিতিটা একটু জেনে নেব। চলো শুরু করি। অশোক কুমার মুখোপাধ্যায়ের জন্ম কত 1955 খ্রিস্টাব্দে। প্রধানত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখালেখি করেন। বিভিন্ন পত্রপত্রিকার নানা বিষয়ে ছোটদের জন্য ছড়া আর গল্প লিখেছেন তিনি। রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা। তার কয়েকটি উল্লেখযোগ্য বই হল টেগারের আন্দামান ডায়েরি এবং বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ। পাঠ্যাংশে তার সূর্য সেন বইটি অবলম্বনে লিখিত। এটা ছিল তোমাদের অশোক কুমার মুখোপাধ্যায়ের পরিচিতি। এবার আমরা মূল বিষয়ে চলে আসব। মূল বিষয় শুরু করার আগে তোমাদের বলি মাস্টারদা। আশা করি তোমরা ছবি দেখে বুঝতে পারছো মাস্টারদা সূর্য সেনের কথা। দেশ স্বাধীনতা সংগ্রামে নিয়েই এই গল্পটা কিন্তু শুরু। চলো আমরা এবার শুরু করা যাক। সাংঘাতিক কাণ্ড মানে একটা খুব ভয়াবহ কাণ্ড দিয়েই গল্পটা শুরু করেছে। চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নিয়েছে। চট্টগ্রাম শহরে একটা কম বয়সী ছেলে মাস্টারদার কথা শুনে সে ইংরেজদের সঙ্গে লড়াই করে তাদের গোলা বারুদের ভাণ্ডারটা দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে। সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফ অফিসেও। তাহলে সে আগুন লাগিয়ে দিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফ অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও কোনো উপায় নেই। তাহলে সে যে শহরে আসবে ট্রেনে করে, সে এমন জায়গা তার কোনো উপায় নেই। দুই জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছেন সেই ছেলের দল। তাহলে সেই ছেলেটার দলরা ইংরেজদের এমনভাবে গোলা বারুদ ভেঙে দিয়েছে, টেলিগ্রাম টেলিফোন অফিস তাদেরকে এমনভাবে ভাঙচুর করেছে, তার মনে হয়েছে যে চট্টগ্রাম এবার ইংরেজদের থেকে মুক্ত। সেটা ছেলের দলরা ঘোষণা করেছে। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজদের পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। তাহলে ব্রিটিশ পতাকাটা যেটা ভেঙে দিয়েছে সেই পতাকাটার নাম কি? ইউনিয়ন জ্যাক। সেখানে উড়িয়েছে স্বাধীন ভারতের পতাকা। তাহলে সে ইংরেজদের পুলিশ ঘাঁটিতে থাকা পতাকা ভেঙে ফেলে সেইখানে কিসের পতাকা দিয়েছে? না, ভারতের পতাকা। ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার আগে কমই খেয়েছে। তাহলে ভারতের সঙ্গে শাসন করতে এসে তারা এরকম আঘাত কখনো খায়নি, কমই খেয়েছে। যেভাবে এই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে বুদ্ধিতে কয়েকজন কম বয়সী ছেলে যেভাবে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, এটা বোধহয় ইংরেজরা কমই খেয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছেন এতদিন। তাহলে ইংরেজরা এতদিন সাধারণ মানুষকে কিন্তু খুব অত্যাচার করেছে। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়া ইংরেজ। তাহলে ভারতবাসীরা কী করেছে? দিনের পর দিন তারা খেটে গেছে, পরিশ্রম করে গেছে, কিন্তু তারা ভোগ করতে পারেনি। কারা ভোগ করেছে? না, সেই সাদা চামড়ার ইংরেজরা। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। তাহলে মানুষরা যখনই প্রতিবাদ করেছে তাদের কি জুটেছে? অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো প্রতিষ্ঠান সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না। তাহলে কিছু কিছু জায়গায় প্রতিষ্ঠান তীর্থস্থান, ঠাকুর দেবতার যে তীর্থস্থান, সেখানেও সেই সাদা চামড়া ছাড়া কেউ ঢুকতে পারবে না। সাধারণ মানুষকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।
রেহস্তার গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। তাহলে রেস্তোরাঁ মানে কি? রেস্তোরাঁ মানে হোটেল, যে রেস্টুরেন্ট সেটাকে রেহস্তা বলছে। তাহলে হোটেলে কি করতো না, কালো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। এমন অন্যায় বেশি দিন চলে না, প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই। ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতন লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছেন চট্টগ্রামের এই ছেলের দল। তাহলে এত যে অত্যাচার, তারা মনে করেছে এটা বেশি দিন চলবে না, একদিন প্রতিবাদ হবেই। এটা তারা ভেবেছে, রূপকথার গল্প মনে করেছে। কিন্তু আজ এই চট্টগ্রামের ছেলেরা মাস্টারদার কথা শুনে তিনি এগুলো সব তাড়াতে পেরেছে। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গা যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায়, সারা দেশ জেগে উঠবে, আর সকলেই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়লে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারবো। তাহলে যখন সাধারণ মানুষরা, চট্টগ্রামের মানুষরা সবসময় ভেবেছে যদি আমরা যদি ইংরেজদের সাথে যুদ্ধ করি, লড়াই করি, তাহলে হয়তো আমরা এরকম সাধারণ মানুষের মধ্যে বাঁচতে পারবো, অত্যাচার বন্ধ হবে, তাদের তাড়ানো যাবে, তারা সবসময় ভেবেছে। কিন্তু এগিয়ে যেতে পারেনি। ওই অল্প বয়সের ছেলেগুলোই আজ এগিয়ে গেছে। দেশ আমাদের মা, তাহলে দেশ আমাদের কি? মা। সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্তি করতে পারি, বলছে সেই দেশকে ইংরেজদের কবল থেকে যদি আমি মুক্তি করতে পারি, এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলার বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক, তাকে সবাই মাস্টারদা বলে রাখে। তাহলে এই যে মানুষকে মনে জোর দিয়েছে, তাদের খেলাধুলার মাধ্যমে তাদের শিখিয়েছে বন্দুক চালানো, কিভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেটা কে শিখিয়েছেন? না মাস্টারদা। উনি কে ছিলেন? না উনি ছিলেন একজন অঙ্কের শিক্ষক। কে এই মাস্টারদা, যার কথা ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? তাহলে ওনার কথা শুনে ছেলেরা লড়াই করতে পারে, এমনকি মরতেও পারে। চট্টগ্রাম মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। তাহলে এই মাস্টারদার নাম কি? সূর্য সেন। এনার চেহারা কেমন? না রোগা সাধারণ চেহারা, ধুতি পরা মানুষ। কেমন মানুষ এই মাস্টারদা? সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদার কথা বললেই কম। মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝাবার উপায় নেই। তিনি এত বড় একজন নেতা, তার পোশাক খুবই সাদাসিধে, বাঙালি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না, কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরাও বলেন খড়ম পায়ে হাঁটলে তার খটখট আওয়াজ শোনা যায়। তাহলে মাস্টারদা কেমন ছিল? মাস্টারদাকে সামনে থেকে তাকে বোঝা যেত না, কিন্তু তিনি ছিলেন একজন বলের নেতা। তিনি বাঙালি ধুতি পাঞ্জাবি পরতেন বা ধুতি শার্ট, রঙিন জামা পরতেন না, আর তিনি জুতো কি পরতেন? না খড়ম পরতেন। তিনি খড়ম পরে হাঁটলে বোঝা যেত, মানে খটখট করে আওয়াজ হতো। এই যে মানুষটি চুপচাপ যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তি নেশায় খেপিয়ে তুলেছে, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এই ভারী আশ্চর্যের কথা। বলছে এই যে শান্ত, এই যে মাস্টারদার যে পরিচয়, বলছে এই এত শান্ত মানুষটা উনি কীভাবে ওই ছোট ছোট বাচ্চাদের, কম বয়সী ছেলেদের কীভাবে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুলেছে, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। কি আশ্চর্য কথা! উমাতারা স্কুলে, হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য সেন কুমার। তাহলে সূর্য সেন কোথায় অঙ্কের শিক্ষক ছিলেন? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন। নতুন মাস্টার, তার ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। তাহলে যখন তিনি নতুন মাস্টার গেছিলেন, ছেলেটা তাকে বুঝে নিয়েছেন সে টিচারটা কেমন। তিনি গম্ভীর, রাশভারী,
অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন না, একটু তাহলে সবাই কি হয় না করা হয়, রাশভারী হয়, গম্ভীর হয়, কিন্তু মাস্টারদা সেরকম ছিল না, নরম সরম হাসি খুশি। তাহলে তিনি নরম সরম হাসি খুশি ছিলেন। ছেলেরা অবাক হয়ে দেখল এই মাস্টারমশাই বন্ধুর মতন হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছে। তাহলে এমনি টিচাররা কেমন হয়, কারোর সাথে কথা বলে না, খুব রাগী হয়, গম্ভীর হয়, পড়াশোনা না করলে পেটায়, কিন্তু মাস্টারদাও উল্টো ছিল না, সবার ছোট বড় সবার সাথে কী করতো, মেলামেশা করতো। খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই, তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যায় না। তিনি মানে খুব গম্ভীর ছিল না, সবার সঙ্গে মেলামেশা করতো, সবার সঙ্গে থাকতো, কিন্তু তার কাছে কখনো কোনো ভুল কথা বলা যেত না, তাহলে বললে সেটা কী করতো, জানতে পেরে যেত। তখনও তো সেই রকমভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি, তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটা অন্যরকম। তাহলে দেখবে মানে ছেলেগুলো বা স্কুলে বাচ্চারা সেই মাস্টারদাকে দেখে মনে হয়েছিল যে সবার থেকে উনি একটু আলাদা। তার কথা মতন ছাত্ররা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত, সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। তাহলে কি করত, তাদের মানে বাচ্চাদের সেই মাস্টারদাকে এত ভালো লেগেছিল যে ওনার কথা খুব শুনতো। কী করতো, ভোর 4টের সময় উঠো, ময়দানে গিয়ে ব্যায়াম করতো, সংস্কৃত শ্লোক পড়তো। কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়াজি পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেস বাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগে উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছে। রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ। তাহলে মাস্টারদার আদর্শ পুরুষ কে কে ছিল, রামকৃষ্ণ বিবেকানন্দ ছিল তার আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মনীষী ভক্তি ত্যাগ তেজস্বী তার আদর্শে গড়তে চেয়েছিলেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তিনি যেভাবে শিখেছেন সেই কবিদেরই মতন তাদেরকে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ এই দুটো মনীষীকে তিনি এতটাই শ্রদ্ধা করতেন যে তিনি ছেলেদেরকেও চেয়েছিলেন যেন ওনার মতন ভক্তি ত্যাগ তেজস্বিতা এগুলো হয়। এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর, শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ। তাহলে তিনি শুধু রবীন্দ্রনাথকে সম্রাট বলতে নয়, তার অনেক মানে প্রিয় কবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তার অনেক কবিতাও তিনি মুখস্থ করতেন। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেই রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি। তাহলে তিনি একটা পাহাড়ি এলাকায় রবীন্দ্রনাথের কবিতা শুনেছেন। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। তাহলে তিনি যখন জেলে ছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছেন। চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন, এমনকি তিনি যখন চিঠি লিখতেন তখনও ওই কবিতা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন উদ্ধৃত করতেন। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন। তাহলে তার যে সাথী সঙ্গী তাদেরকে অনুরোধ করে বলেছে রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তিনি কি বলেছেন না, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষের একটা বড় সম্পদ। তবে উমা তারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটা একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বে। 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন। এই ছিল আজকে তোমাদের গল্পটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে।